আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সঙ্গে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মিয়ানমারের ভূমিকম্পে 2700 ছাড়িয়েছে মৃতের সংখ্যা, নিখোঁজ আরও অনেকে। উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তায় 1 মাসের যুদ্ধবিরতিতে বিদ্রোহীরা। মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠাল বাংলাদেশ। উদ্ধার ও চিকিৎসা সহায়তায় 55 সদস্যের বিশেষজ্ঞ দল। সংস্কারের মতো আরও নির্বাচনের মতো চলবে বলেন ফখরুল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ মন্তব্য। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেওয়া হবে না বলে তথ্য উপদেষ্টার হুঁশিয়ারি। শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র চালাচ্ছে মন্তব্য। এবং রংপুরে ব্যতিক্রমী ঈদ উদযাপন করলে কারাবন্দীরা। 14 বছর পর ভোগান্তি ছাড়াই সাক্ষাৎ ও বাড়ির তৈরি খাবার খাওয়ানোর সুযোগ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। কয়েক দশকের মধ্যে ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা 2700 ছাড়িয়েছে। আহত হয়েছেন 4500-এর বেশি মানুষ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের নিচে এখনও শত শত মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা 3000 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ তৎপরতা ও উদ্ধার কাজ চালাচ্ছে বিভিন্ন সংস্থা। এসব এলাকায় মানুষের আশ্রয়, খাদ্য ও পানি জরুরি হয়ে পড়েছে। কিন্তু দেশজুড়ে গৃহযুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত লোকজনের কাছে সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। এমন পরিস্থিতিতে উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তা অব্যাহত রাখতে 1 মাসের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন বিদ্রোহীরা। মিয়ানমারের জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট 3 ব্রাদারহুড অ্যালায়েন্স জানিয়েছে উদ্ধার কার্যক্রমের জন্য তারা 1 মাসের যুদ্ধবিরতিতে যাচ্ছেন। এ সময়ে কোনো হামলা চালানো হবে না, শুধুমাত্র নিজেদের প্রতিরক্ষায় কাজ করা হবে। মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় জরুরি ওষুধ ও ত্রাণ পণ্য পাঠিয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নির্দেশনায় মঙ্গলবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর 3টি পরিবহন বিমানে করে 15 টন ত্রাণ পণ্য ও ওষুধ পাঠানো হয়। এই মিশনে 3 বাহিনীর উদ্ধারকারী বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চিকিৎসক, বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক এবং বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে 55 সদস্যের একটি দল রয়েছে। এছাড়াও 3টি বিমানে 37 জন ক্রু রয়েছেন। ত্রাণ পণ্যের মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, তাঁবু, হাইজিন প্রোডাক্ট ও ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী। এর আগে 30 মার্চ বাংলাদেশ থেকে ওষুধ, তাঁবু, শুকনো খাবার ও মেডিকেল টিম সহ জরুরি সহায়তা পাঠানো হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের মতো চলবে আর নির্বাচনের মতো চলবে। তিনি বলেন, গণতন্ত্রের বিকল্প নেই, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ। ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এইসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, সরকার সংস্কার কমিশন করে দিয়েছে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। দলের পক্ষ থেকে সংস্কারের বিষয়গুলো আগেই জানিয়ে দেওয়া হয়েছে। এ সময় জেলা বিএনপি নেতা ফয়গাম আলী, মামুনুর রশিদ ও আনসারুল হক সহ অন্যরাও ছিলেন। আমাদের দলের থেকে আমাদের সংস্কার কমিশন দিয়ে দিয়েছে এবং এটা নিয়ে তারা আগামী দিনে আমাদের সঙ্গে বসবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা বসবে। ছটা কমিশন হয়েছে, 6টা কমিশনে আমরা আমাদের মতামত দিয়েছি। গুমের শিকার অনেককে ভারতে পাচার করা হয়েছে, তাদের তথ্য সংগ্রহে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তথ্য উপদেষ্টা বলেন, শেখ মুজিবকে হত্যার প্রতিশোধের নামে বিভিন্ন বাহিনী ও সংস্থার মাধ্যমে গুম করাতো শেখ হাসিনা। ঈদ উপলক্ষে মায়ের ডাকের আয়োজনে গুম খুনের শিকার পরিবারের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় ভারতে আওয়ামী সন্ত্রাসীদের স্থান দেওয়ার বিষয়ে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো দল নয়, এটা বাংলাদেশের শত্রু। তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেওয়া হবে না। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র চালাচ্ছে।
এখনও হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং ভারত খুবই আনফর্চুনেটলি এই হাসিনা এবং তার যে সন্ত্রাসী বাহিনী ওদেরকে আশ্রয় দিচ্ছে। আমরা শুনতে পেয়েছি কয়েক লাখের কাছাকাছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছে। তাদের যদি মর্যাদা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র না দেয়, আমরা মনে করি এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের জনগণের শত্রু, এই ভিন্ন এর কোনো পরিচয় নেই। এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল, যে মাফিয়া গোষ্ঠীর প্রধান ছিল শেখ হাসিনা। রংপুরে ব্যতিক্রমী ঈদ উদযাপন করেছেন কারাবন্দীরা। 14 বছর পর ভোগান্তি ছাড়াই সাক্ষাৎ ও বাড়ির তৈরি খাবার খাওয়ানোর ব্যবস্থার মাধ্যমে এই বছর পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়েছেন তারা। কারাবন্দী ও তাদের স্বজনদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরিতে এমন আয়োজন অব্যাহত রাখার কথা জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। মেরিনা লাভলি রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতরকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে রংপুর কেন্দ্রীয় কারাগার। নিজের হাতে রান্না করা খাবার কারাবন্দী প্রিয়জনের মুখে তুলে দেন স্বজনরা। প্রিয় মুখের দর্শনে কারো মা, কারো স্ত্রী, স্বজন দূর দূরান্ত থেকে ছুটে আসেন কারাগারে। কারাবন্দীর স্বজনরা বলছেন 14 বছর পর ভোগান্তি ছাড়াই আপনজনের সাথে ঈদের খুশি ভাগাভাগি করার সুযোগ পেয়েছেন তারা। দেখা হচ্ছে, কথা কোনো ভাতিজের সাথে ভাত খাওয়াইছি, ভালোই লাগছে। ভিড়, একটু মানুষের ভিড়। 2 মাস থেকে দেখা করা হয় না। আজকে আমি আর যে খাবার নিয়েছি আর দেখা করলাম। আগে তো মনে করেন রাস্তায় অনেক লাইন বা সিরিয়াল খাটা থাকতো। আজকে তো এরকম না, এমনি খুশির ঠেলা একটু লেট হলেও অনেক সুন্দর আর কি লাগছে আর কি মনের থেকে। বাড়ির সুযোগ দিছে খাবার জন্যে, ভালো মন্দ, সেজন্য খাবার নিয়ে আসছি। রংপুর কেন্দ্রীয় কারাগারে 961 জন কারাবন্দীর জন্য বাড়ির তৈরি খাবার খাওয়া এবং স্বজনদের সাথে সাক্ষাতের সুযোগ করে দিয়েছে কারা কর্তৃপক্ষ। আমরা চাচ্ছি যে তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে তাদের বন্দির স্বজন এবং বন্দীদের সাথে আমাদের দূরত্বটা ঘুষিয়ে আনা, এবং এই ধারাটা আমাদের অব্যাহত থাকবে। জেল নয়, এটি শাস্তিমূলক জায়গা নয়, সংশোধনাগার। সে সংশোধনাগার যেন মানুষ বুঝতে পারে, আমরা এবারের ঈদে সেটা আমাদের আচরণে প্রকাশ ঘটিয়েছি এবং এটা সামনে অব্যাহত থাকবে প্রতিটা ফেস্টিভ্যালে। বাড়ি থেকে রান্না করা খাবার সেটা দিয়ে যাচ্ছে এবং তাদের কোনো ভোগান্তি নেই, কোনো হয়রানি নেই। প্রত্যেকটি জায়গায় আমাদের লোকজন, আমাদের কারারক্ষীরা সবাইকে সহযোগিতা করছে। ঈদের 3 দিন কারাবন্দীদের সাথে দেখা করতে আসা স্বজনদের ফুল দিয়ে বরণ, শিশুদের চিপস, চকলেট উপহার ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা সহ নানা আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উৎসবে উপচে পড়া ভিড়। আনন্দ উৎসবে মেতেছেন সবাই। ঈদের আনন্দ ভাগাভাগি করতে ফাঁকা রাজধানীতে দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন অনেকেই। মধু ত্রিপুরার ক্যামেরার সহায়তায় রোকসানা আমিনের রিপোর্ট। ঈদের ছুটিতে লাখ লাখ মানুষ ঢাকা ছাড়লেও রাজধানীতে ঈদ করতে আসেন অনেকে। তেমনি প্রতি বছর কুমিল্লা থেকে স্বামী সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে ঈদ করতে আসেন এই গৃহিণী। আপাতত প্ল্যান এখানে আছে, পরেরটা এখনো ঠিক করিনি। সারাদিন আজকে আমরা বাইরেই থাকবো। বিভিন্ন যে প্লেসগুলো আছে ঢাকা শহরে, বাংলাদেশে ঢাকা শহরে, যেমন চিড়িয়াখানা, তারপরে এসব নব থিয়েটার। সারা বছর ব্যস্ততা থাকায় ঈদের ছুটিতে ঘোরাফেরার ফুরসত পান নগরবাসী, তাই বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়। রাস্তাঘাট অনেক ফ্রি, খুবই ভালো লাগছে। ঈদের আনন্দটা সবসময় একটু অন্যরকমই থাকে। আজকে আমরা অনেক ঘুরবো। আমাদের বাইরে যাওয়ার সুযোগ নেই, এই কারণে ঢাকাতে আর কি ঘুরতে আসা। ফ্রি টাইম পাইছি, এই জন্য ফ্যামিলি সহ আসলাম নব থিয়েটারে। অন্য সময় তো সময় পাওয়া যায় না, প্রাইভেট কোম্পানিতে জব করি। বাবা মায়ের সাথে বিনোদন কেন্দ্র ও শিশু পার্কে ঘুরতে এসে উচ্ছ্বসিত শিশুরা। অনেক মজা হচ্ছে, এলাকাতে করছি, তারপর অনেক মজা করছি, খাওয়া দাওয়া করছি। ঈদের টাইমটাতে খুশির টাইম, এটাতে ঘোরাফেরা করা হয়, ফ্যামিলির সাথে অনেক ভালো একটা টাইম কাটানো হয়। ঈদের লম্বা ছুটি থাকায় খুলনা থেকে পরিবার নিয়ে ঢাকা এসেছেন এই শিক্ষক। বাঙালি কিন্তু উৎসব মুখর। ছুটি পেয়েছি পুরো ঢাকার শহরে, মানে যে যে জায়গায় ঘুরে বেড়ানো, আমরা বাচ্চাদেরকে সেই সমস্ত জায়গায় ঘুরাচ্ছি। আমাদের যেমন পূজার সবার, ঈদও সবার। হ্যাঁ হ্যাঁ, এই কারণে ছুটিতে আমরা বাচ্চাদের নিয়ে বিভিন্ন বিনোদন পার্কে ঘুরে বেড়াচ্ছি। দর্শনার্থীদের চাপ সামলাতে বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে প্রস্তুতি। ঈদ উপলক্ষে আমরা প্রতি ঘন্টায় ঘন্টায়, মানে 1 ঘন্টা পর পরই এই শোটা দেখানো হয়। বিনোদন কেন্দ্রগুলো ঘিরে থাকা পানি, শরবত কিংবা ফুচকার দোকানেও ভিড়। ফুলের দোকানিদের বিক্রিবাট্টাও তুঙ্গে। আর ফাঁকা রাস্তায় স্বাচ্ছন্দ্যে রিক্সা চালিয়ে খুশি চালক। যেন ট্রিপ যাবো এনে যাবো, যাত্রী যাবো এনে যাবো। কালকেও 15,350 টাকা বিক্রি করছি, তো আরো 15,000 বেচতে পারতাম যদি আমার মাল থাকতো। সকাল থেকে রাত পর্যন্ত বিক্রি করছি, সব ফুল শেষ হয়ে গেছে মাশাআল্লাহ।
ঈদের টানা 9 দিনের ছুটির প্রতিদিনই ঢাকার বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীদের পদচারণায় সরব থাকবে বলে আশা সংশ্লিষ্টদের। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। ঈদ উল ফিতর উপলক্ষে দেশের 120টি হলে চলছে শাকিব খানের সিনেমা বরবাদ। হলগুলোতে নেমেছে দর্শকের ঢল। দর্শকপ্রিয়তাও এগিয়ে সিনেমাটি। আরও জানাচ্ছেন সুলতানা হিমু। ঈদ মানে শাকিব খানের সিনেমা নিয়ে বাড়তি উত্তেজনা। এবারও ব্যতিক্রম নয়। টিজার, গান, সিনেমা সবকিছুতেই বাজিমাত করেছে এবারের ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমা বরবাদ। মেহেদী হাসান হৃদয় পরিচালিত, শাহরিন আক্তার, ওয়াজিম হারুনের প্রযোজনায় ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা বরবাদ। শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার নায়িকা এধিকা। এই চিল্লা মালদে অনেক বরবাদ, অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমাদের আসলে ডে বাই ডে বাংলা মুভির যে অ্যাডভান্সমেন্ট সেটা আসলে ভাষায় প্রকাশ করে। বিল্লু মালদে, এই ডায়লগটা সবচেয়ে ভালো ছিল ওই জায়গায়। আমি হচ্ছে হার্ট প্রেশার, প্যালপিটেশন, মানে এখনো হার্টবিট কাঁপতেছে। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সিন জাস্ট অসাম। লাস্ট সিনটা তো ইমোশনাল করে দিচ্ছে আমাকে। আমি তো রাজধানীর বাইরেও সিনেমাটি ঘিরে দর্শক মহলে উচ্ছ্বাস। ঈদের সিনেমা বলি বা পুরো বছরের সিনেমা বলি, বরবাদ একটা বেস্ট মুভি। কারণ মেহেদী হাসান হৃদয় বলেই নিয়েছিলেন যে বরবাদ মুভিটা বেস্ট হবে, এবং তুফানের পর যদি কোনো মুভি ভালো লেগে থাকে বাংলার, তাহলে আমার কাছে বরবাদ অনেক ভালো লাগছে। মানে যতটুকু দেখেছি এত সুন্দর ছিল, লাস্টের মধ্যে একদম প্লট দিয়ে দিয়েছিল, পুরাই সাইলেন্স, অনেক বেস্ট ছিল। সারা দেশে শতাধিকেরও বেশি হলে চলছে চলচ্চিত্র বরবাদ। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে কৃষি সংবাদ। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় দিন দিন বাড়ছে উচ্চমূল্যের ফসল ভুট্টার আবাদ। তুলনামূলক স্বল্প ব্যয় ও কম ঝুঁকিপূর্ণ হওয়ায় ভুট্টা আবাদে আগ্রহ বাড়ছে কৃষকের। পাশাপাশি গোখাদ্য সংকট নিরসন ও জ্বালানি হিসেবেও এর উপযোগিতা বাড়ছে। শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। অন্যান্য যে কোনো ফসলের চেয়ে রোগবালাই কম হওয়ায় ও উৎপাদন ব্যয় সাশ্রয় হওয়ায় ভুট্টা আবাদের দিকে ঝুঁকছেন কৃষক। অধিক আমিষ ও ভিটামিন এ সমৃদ্ধ ভুট্টা বিভিন্ন খাদ্যপণ্যে ব্যবহার করা যায়, তাই দিন দিন বাড়ছে ভুট্টার চাহিদা ও আবাদ। অন্যান্য ফসল থেকে ভুট্টায় ঝুঁকি কম, এজন্য আমরা ভুট্টা আবাদ বেশি করেছি। আশা করি 1 বিঘা জমিতে 40 মণের উপরে ফসল আমরা পাবো। ভুট্টায় আমার বিঘা প্রতি খরচ হয়েছে 8 থেকে 9 হাজার টাকা। আশা করি যদি ভালো ফলন আছে, যদি এই পরিমাণে ফলন হয়, আমার বিঘা প্রতি ফলন হবে 40 থেকে 42 মণ। যদি বর্তমান বাজার 1200 টাকা বাজার থাকে, আমার বেচা হবে 40 থেকে 45 হাজার টাকা। বর্ষাকালে যেহেতু গরুর খাবার থাকে না, মানে খড় খাওয়াই আমরা, সেটার বিকল্প হিসেবে এই ভুট্টা গাছটারে আমরা ভাঙায় তারপর গরুরে খাওয়াই। আর এছাড়াও জ্বালানি হিসেবে আমরা ভুট্টা গাছটা ব্যবহার করতে পারি আর কি। উচ্চমূল্যের ফসল ভুট্টা আবাদের মাধ্যমে কৃষকদের অধিক লাভবান করতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষ বেশ লাভজনক এবং কম ঝুঁকিপূর্ণ। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 80 হেক্টর, তো সেখানে আবাদ হয়েছে 185 হেক্টর। তো আমরা আশা করতেছি যে এই বছর ভুট্টা চাষে কৃষকরা বেশ লাভবান হবে, এবং এ বিষয়ে আমরা কৃষকদেরকে সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছি। এবছর ভেদরগঞ্জ উপজেলায় 80 হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে 185 হেক্টর জমিতে। বিঘা প্রতি 8 থেকে 9 হাজার টাকা খরচ করে কৃষক বিক্রি করছেন 40 থেকে 45 হাজার টাকায়। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন বগুড়ার ঐতিহ্যবাহী খেরুয়া মসজিদ। সুলতানি ও মোগল আমলের নকশার মিশেলে তৈরি নান্দনিক এই মসজিদ। এটি এক রাতে জিন দ্বারা নির্মিত এমন অলৌকিক কাহিনী প্রচলিত থাকায় অনেকের আকর্ষণের কেন্দ্রবিন্দু মসজিদটি। তবে অযত্ন অবহেলায় হারিয়ে যেতে বসেছে অনবদ্য এই নিদর্শনের সৌন্দর্য। রৌফ জালালের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বগুড়া থেকে 23 কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলার খন্দকারটোলা গ্রামে ঐতিহ্যবাহী খেরুয়া মসজিদের অবস্থান। প্রায় 450 বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নান্দনিক মসজিদটি। মসজিদের শিলালিপি থেকে জানা যায়
1582 সালে মির্জা মুরাদ খান কাকশাল মসজিদটি নির্মাণ করেন। মিনার, গম্বুজ ও ইটের বৈচিত্র্যময় গাঁথনি এবং ফুল লতা পাতার নকশা পুরো মসজিদটিকে দিয়েছে স্বতন্ত্রতা। চারপাশে শিমুল, তাল, আম ও নারিকেল গাছের সারি মসজিদের পরিবেশ প্রতিবেশকে করেছে ছায়া সুনিবিড়। কাল বিবর্তনে এটা মানুষ অনেক আগের সময় গল্প করে রাখছে, এটা জিনের তৈরি, একদিনে তৈরি করছে। আমাদের জেলায় এরকম একটা ঐতিহ্য আছে, একটি ইসলামের ঐতিহাসিক নিদর্শন, সংস্কার করার প্রয়োজন। এই মসজিদের গল্প, সেজন্য আমার বন্ধু সাতকানে কলেজ থেকে বেড়াতে যাচ্ছি। দুটি শিলালিপি ছিল, আমরা একটা দেখতে পাচ্ছি বাম সাইডেরটা, ডান সাইডেরটা করাচি জাদুঘরে আছে, এতটুকু পর্যন্ত আমরা জানি। তো কিভাবে ওখানে গেছে এটা সম্পর্কে আমরা তো বিস্তারিত জানি না। তবে কর্তৃপক্ষের উদাসীনতা আর রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে ঐতিহ্যবাহী এই মসজিদটি। বিদেশি অতিথি ছাড়াও দেশীয় যারা পর্যটক এসে থাকেন এই মসজিদটাকে দেখার জন্য, আমরা তাদের ভালোভাবে চেনার স্বার্থে একটা দিক নির্দেশক সাইনবোর্ডের সিদ্ধান্ত নিয়েছি, যেন তারা হাইওয়ে রোড থেকে কোন রাস্তা দিয়ে গেলে তার মসজিদটা সহজেই দেখে আসতে পারবে, সেই বিষয়ে একটা উদ্যোগ গ্রহণ করা হবে। ড্রেনে যে পানি নিষ্কাশনে সেটা একটা আলাদা একটা লাইন করা প্রয়োজন, এবং সেক্ষেত্রে এটার জন্য আলাদাভাবে একটা স্পেশাল প্রজেক্ট নিয়ে বাস্তবায়ন করা গেলে এখানকার পানি নিষ্কাশনের যে বিষয়টা সেটা সমাধান হবে বলে আশা করছি। যথাযথ সংস্কারের মাধ্যমে ঐতিহ্যবাহী মসজিদটি রক্ষার দাবি প্রত্নতত্ত্ববিদ সহ সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। ব্রহ্মপুত্র থেকে বঙ্গোপসাগর পর্যন্ত প্রায় 550 কিলোমিটার নদীপথ সাঁতরে পাড়ি দিয়েছেন বাংলাদেশের অভিযাত্রী মোহাম্মদ রফিকুল ইসলাম। সোমবার বিকেল 5টার দিকে বঙ্গোপসাগরে পৌঁছান তিনি। দ্য গ্রেট ডেল্টা সুইম নামের এই অভিযান বাংলাদেশ থেকে এই প্রথম। সাঁতারের সময় রফিকুল ইসলামের সাথে পুরো পথ কায়াকিং করেছেন অভিযাত্রী দলের কয়েকজন সদস্য। লায়লা নওশিনের রিপোর্ট। কুড়িগ্রামের সীমান্তবর্তী ঝুনকার চরে বাংলাদেশে ব্রহ্মপুত্রের প্রবেশ মুখ থেকে 21শে ফেব্রুয়ারি সাঁতার শুরু করেন অভিযাত্রী রফিকুল ইসলাম। ব্রহ্মপুত্র থেকে 3 ধাপে যমুনা, পদ্মা ও মেঘনা পেরিয়ে 25তম দিনে বঙ্গোপসাগরের নিঝুম দ্বীপ অঞ্চলে পৌঁছান কয়েকবার বাংলা চ্যানেল, ওশানম্যান দুবাই ও ওশানম্যান বালি সম্পন্ন করা এই সাঁতারু। বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে আসা এই অ্যাডভেঞ্চার প্রেমী অভিযাত্রী জানালেন, বাংলার নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ ও নদী পাড়ের মানুষদের সাথে পরিচিত হওয়াই এই অভিযানের মূল উদ্দেশ্য। আমার রোমাঞ্চ প্রিয়তাই হয়তো আমাকে এই নদীতে নামিয়েছে। সেইটার মধ্যে দিয়ে যাওয়া একটা বিরল অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আমার সারা জীবনে আমার সাথে রয়ে যাবে উজ্জ্বল এক স্মৃতি হিসেবে। চ্যালেঞ্জিং ও রোমাঞ্চকর এই অভিযানে নদীপথে প্রতিদিন গড়ে 22 কিলোমিটার সাঁতার কেটেছেন এই অভিযাত্রী। এই নদী আমাদের এক বিরাট সম্পদ। এই সম্পদ আমরা কাছ থেকে দেখা, ভালোবাসা এবং তার যে আমাদের জীবনে অবদান, এইটা আমাদের বারবার স্বীকার করতে হবে। তথ্য প্রযুক্তি পেশাজীবী রফিকুল ইসলামের এই সাঁতার অভিযানে পুরো নদীপথে একটি ইনফ্লাটেবল কায়াকে পুরো পথে কায়াকিং করেছেন কয়েকজন অভিযাত্রী। আমার কায়াকিং অভিজ্ঞতাটা হচ্ছিল এবারই হচ্ছিল প্রথম। যেহেতু আমাদের হচ্ছিল সাঁতার কাটছেন, সেই সাথে হচ্ছিল তার ইতিহাসের সাক্ষী হয়ে থাকার জন্য তার প্রতিটা হচ্ছিল পদক্ষেপ। অভিযানে পুরো পথে ট্রলারে সার্বক্ষণিক সহযোগিতায় ছিল অভিযাত্রী দলের সদস্যরা। এই নদীকেন্দ্রিক যে পর্যটনের অপার সম্ভাবনা, সেই সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে এই নদীকেন্দ্রিক বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। বঙ্গোপসাগর থেকে লায়লা নওশিন, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মিয়ানমারে ভূমিকম্পে 2700 ছাড়িয়েছে মৃতের সংখ্যা, নিখোঁজ আরও অনেকে। উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তায় 1 মাসের যুদ্ধবিরতিতে বিদ্রোহীরা। মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠালো বাংলাদেশ। উদ্ধার ও চিকিৎসা সহায়তায় 55 সদস্যের বিশেষজ্ঞ দল। সংস্কারের মতো আর নির্বাচনের মতো চলবে বললেন ফখরুল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ মন্তব্য। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেওয়া হবে না বলে তথ্য উপদেষ্টার হুঁশিয়ারি। শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র চালাচ্ছে মন্তব্য।
এবং রংপুরে ব্যতিক্রমী ঈদ উদযাপন করলেন কারাবন্দীরা। 14 বছর পর ভোগান্তি ছাড়াই সাক্ষাৎ ও বাড়ির তৈরি খাবার খাওয়ানোর সুযোগ। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।